গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ শরীরে আছো এবং বাসায় তোমরা প্রতিনিয়ত প্রতিদিন তোমরা পড়ালেখা করছো। মার্টিন লুথার কলেজের শিক্ষকগণ তোমাদের যে ইউটিউবে যে ক্লাসগুলো দিচ্ছে বা অনলাইনে ক্লাসগুলো নিচ্ছে, আশা করি তোমরা সবাই প্রত্যেকটি বিষয় মনোযোগ দিয়ে তোমরা পড়ছো এবং দেখছো। আজকে আমি তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের একটি আলোচ্য বিষয় নিয়ে যেটি নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে বিপণনের বৈশিষ্ট্য। গত ক্লাসে আমরা বিপণনের ইতিহাস বা ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং গত ক্লাসের শেষে আমি তোমাদের বলেছিলাম তোমাদের লেকচার 3 তে অর্থাৎ তৃতীয় ক্লাসে তোমাদেরকে আমি বিপণনের বৈশিষ্ট্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আজকে তোমাদের লেকচার 3 অর্থাৎ 3 নম্বর ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনায় যাব প্রথম অধ্যায়ে বিপণনের বৈশিষ্ট্য। বিপণন কি, বিপণন কাকে বলে, বিপণনের সংজ্ঞা, বিপণনের ইতিহাস সবকিছুই আমরা জেনেছি। এখন বিপণন কিছু বৈশিষ্ট্য রয়েছে, বিপণনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য সম্পর্কে আজকে আমরা আলোচনায় যাব। সেই আলোচনায় আমরা প্রথমে বোর্ডে, তোমরা আশা করি সবাই বোর্ডে দেখতে পাচ্ছ, এখানে মোট 10টি বৈশিষ্ট্য রয়েছে। এই 10টি বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম প্রধান এবং প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ভোক্তামুখী প্রক্রিয়া। তোমরা অবশ্যই এই ভোক্তামুখী কথাটা শুনে কিছুটা হলেও তোমরা বুঝতে পারছো যে বিপণন বা বাজারজাতকরণ বা মার্কেটিং এটি কাদের জন্য? ভোক্তাদের জন্য, আমাদের জন্য, কনজিউমারদের জন্য। অর্থাৎ বিপণন বিপণন করা হচ্ছে কাদের জন্য? ভোক্তাদের জন্য। একজন বিপণনকারী বা একজন উৎপাদনকারী উৎপাদন করছে বা পণ্যটি বাজারে বিপণন করছে মূলত ভোক্তাকে কেন্দ্র করে। আর এই জন্যই বিপণনে একটি কথা আছে, ভোক্তাই রাজা বা ভোক্তারাই রাজা হিসেবে এখানে তাদেরকে বলা হচ্ছে। তাই বিপণনের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে ভোক্তামুখী প্রক্রিয়া। কারণ আমি আরেকটু বলি যে তোমরা জিনিসটা চিন্তা করো যে আজকে যে সমস্ত পণ্যগুলো উৎপাদন হচ্ছে বা যে সমস্ত পণ্যগুলো উৎপাদনের পর বিপণন হচ্ছে বাজারে, এগুলো কিন্তু যারা উৎপাদন করছে তাদের জন্য না, তারা তাদের ভোগ শুধুমাত্র তাদের ভোগের জন্য না, কাদের কথা চিন্তা করে তারা উৎপাদন করছে বা কাদের কথা চিন্তা করে তারা আজকে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করছে? এই আমাদের জন্য, ভোক্তাদের জন্য, কনজিউমারদের জন্য। অর্থাৎ যারা ভোগ করে তাদেরকেই ভোক্তা বলে। অর্থাৎ আমরা ভোগ করছি বলে আমাদেরকে কি বলা হচ্ছে? ভোক্তা বলা হচ্ছে। এই জন্যই বিপণনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ভোক্তামুখী প্রক্রিয়া। 2 নম্বরে খেয়াল করো যে মধ্যস্থ ব্যবসায়ীদের অবস্থান। মধ্যস্থ ব্যবসায়ীদের অবস্থান বিপণনের বৈশিষ্ট্যের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ীদের অবস্থান। বিপণনে একটা জিনিস খেয়াল করো যে উৎপাদনকৃত পণ্য যদি আজকে এই মধ্যস্থ ব্যবসায়ীরা বাজারে না থাকতো, তাহলে বিপণনকারীর একার পক্ষে আমাদের ভোক্তাদের কাছে পণ্যগুলো পৌঁছিয়ে দেওয়া কি আদৌ সম্ভব হতো? হতো না। তাই আমরা কি বলতে পারি যে বিপণন করতে গেলে বা পণ্য বাজারজাতকরণ করতে গেলে অবশ্যই মধ্যস্থ ব্যবসায়ী ছাড়া কল্পনা করা যায় না। তাই মধ্যস্থ ব্যবসায়ীদের অবস্থানও বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 3 নম্বরে আসো ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, ম্যানেজারিয়াল প্রসেস।
তোমরা তোমাদের আরেকটি বিষয় আছে, ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট, তোমাদের একটি বিষয় আছে, সেখানে তোমরা অবশ্যই আশা করি তোমরা সবাই জানো যে ব্যবস্থাপনার একটি একটি ব্যবস্থাপকের বা একটা ব্যবস্থাপনার কি কি কাজ থাকে বা কি কি প্রক্রিয়া থাকে বা কি কি কৌশল থাকে, সেই কৌশলগুলো, সেই কাজগুলো, ব্যবস্থাপকের সেই কাজগুলো দ্বারা কিন্তু বিপণন কার্যক্রম পরিচালিত হয়। সেই ব্যবস্থাপকীয় কাজগুলো কি? পরিকল্পনা তৈরি করা, অর্থাৎ পরিকল্পনা করতে হবে। বিপণন করার আগে তোমাকে প্ল্যানিং করতে হবে যে তুমি কিভাবে বিপণন করবে, কোথায় বিপণন করবে, বা কাদের জন্য পণ্যটা উৎপাদন করবে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাকে একটা পরিকল্পনা তৈরি করতে হবে। এরপর তোমাকে কিছু সংগঠন তৈরি করতে হবে, ব্যবসায়িক সংগঠন, কিছু ব্যবসায়িক সংগঠন করতে হবে, তৈরি করতে হবে। এটাও কিন্তু ব্যবস্থাপকীয় একটি প্রক্রিয়া, অর্থাৎ ম্যানেজমেন্টের বা ম্যানেজারিয়াল একটা প্রসেস। এরপরে হচ্ছে তোমার বিপণন করতে গেলে তোমার কিছু লোক দরকার, অর্থাৎ তোমার কিছু হেল্পিং হ্যান্ড লাগবে। সেই হেল্পিং হ্যান্ড গুলো কারা? কর্মীরা। অর্থাৎ ম্যানেজারিয়াল প্রসেসের বা ব্যবস্থাপকীয় প্রক্রিয়ার অন্যতম আরেকটি কাজ হচ্ছে কর্মী সংস্থান, অর্থাৎ তোমাকে কর্মী নিয়োগ দিতে হবে। কি নিয়োগ দিতে হবে? কর্মী নিয়োগ দিতে হবে। কর্মীদের কাজ কি হবে? উৎপাদিত পণ্য বিপণনকারীর মাধ্যমে তাদের বিপণনকারীর আন্ডারে থেকে সেই কর্মীরা কি কাজ করবে? উৎপাদনকৃত পণ্যগুলো তারা ভোক্তাদের কাছে পৌঁছিয়ে দিবে। এগুলো কিন্তু ব্যবস্থাপকীয় প্রক্রিয়ার একটি কৌশল। এরপর নির্দেশনা থাকতে হবে বা নির্দেশনা দিতে হবে। বিপণন, তুমি যখন পণ্য বিপণন করতে যাবে, একজন বিপণনকারী সেই কর্মীদেরকে কি দিবে? নির্দেশনা দিবে যে এটা এভাবে বন্টন করতে হবে, এটা এভাবে বন্টন করতে হবে, বা এটা এভাবে তৈরি করতে হবে, এটা ওই জায়গায় বন্টন করতে হবে। বিভিন্ন রকম নির্দেশনা দিতে হবে। আরো যে ব্যবস্থাপকীয় প্রক্রিয়াগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম প্রক্রিয়া হচ্ছে প্রেরণা দান, অর্থাৎ মোটিভেট বা প্রেরণা দিতে হবে। কাদেরকে প্রেরণা দিতে হবে? তুমি যে কর্মীগুলোকে নিয়োগ দান করছো বিপণনের জন্য, সেই কর্মীগুলোকে, অর্থাৎ যারা পণ্য উৎপাদন করছে, যে সমস্ত কর্মকর্তা কর্মচারী, তাদেরকেও প্রেরণা দিতে হবে। এবং বিপণন করার জন্য তুমি যাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছ বা যাদের তুমি কর্মী নিয়োগ দিচ্ছ, তাদেরকে তোমার প্রেরণা দিতে হবে, বিভিন্নভাবে তাদেরকে মোটিভেট করতে হবে, যেন তারা তাদের কাজের প্রতি ভালোবাসা দেখিয়ে তারা তাদের কাজকর্মগুলো সুন্দরভাবে করে। এভাবে তাদেরকে প্রেরণা দান করতে হবে। তারপর ব্যবস্থাপকীয় প্রক্রিয়া আরেকটি অন্যতম কাজ হচ্ছে তোমার বাস্তবায়ন। উৎপাদিত পণ্য বিপণনের মাধ্যমে, মধ্যস্থ ব্যবসায়ীদের মাধ্যমে বা কর্মী সংস্থানের মাধ্যমে তুমি সেগুলো বাস্তবায়ন করবা, অর্থাৎ সঠিকভাবে সেই সমস্ত পণ্যগুলো যেটা যেখানে বন্টন করার দরকার সেখানে তুমি এটা পৌঁছিয়ে দিবা। এই কাজগুলো হচ্ছে বাস্তবায়ন করা। এবং সর্বশেষ ব্যবস্থাপকীয় প্রক্রিয়া হচ্ছে নিয়ন্ত্রণ করা। এই যে যত কাজগুলোর কথা আমরা বললাম, যতগুলো বিষয়ের কথা বললাম, এই বিষয়গুলো ঠিকভাবে হচ্ছে কিনা কাজগুলো তদারকি করার জন্য একজন বিপণনকারী কি করে? এই সমস্ত কাজগুলো নিয়ন্ত্রণ করে। এই বিষয়গুলোকে বলা হচ্ছে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। তাহলে আমরা বুঝতে পারছি যে 3 নম্বরে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বিপণনের বৈশিষ্ট্যের ক্ষেত্রে কত গুরুত্ব রয়েছে। এরপর 4 নম্বরে আমরা যাই সামাজিক প্রক্রিয়া। এখানে সামাজিক বলতে সমাজকে বোঝানো হচ্ছে। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান কি করছে? সমাজের ভোক্তাদের জন্য, সমাজের মানুষের চাহিদার কথা চিন্তা করে, তাদের ব্যবহারের কথা চিন্তা করে, তাদের ব্যবহারের কথা চিন্তা করে কি করছে? তারা পণ্য উৎপাদন করছে। তার মানে এই না যে যেটা সমাজের মানুষের জন্য ক্ষতিকর বা পরিবেশের জন্য ক্ষতিকর সেটা তারা উৎপাদন করবে। তারা এমন পণ্য উৎপাদন করবে বা এমন পণ্য বিপণন করবে বা এমন পণ্য বাজারজাত করবে যেটা সমাজের মানুষের উপকারে আসে। এই জন্যই বলা হচ্ছে বিপণন একটি সামাজিক প্রক্রিয়া, অর্থাৎ সমাজের মানুষের যাতে লাভ হয়, সমাজের মানুষ যেন
এই পণ্যটি ব্যবহার করে তা থেকে সুবিধা বা ভ্যালু তারা অর্জন করতে পারে, সেই দিকটার কথা মাথায় রেখে তারা পণ্য উৎপাদন করে বা বিপণন করে। এজন্য বলা হচ্ছে বিপণন একটি সামাজিক প্রক্রিয়া। 5 নম্বরে আসো, ভ্যালু যোগকারী কার্যক্রম। তোমাদেরকে আমি প্রথম ক্লাসে পড়িয়েছিলাম, মনে আছে কিনা জানি না, তারপরে বলে দিই। ভ্যালু বলতে কিন্তু আমরা পড়েছিলাম সুবিধা, আবার ভ্যালু বলতে বোঝায় মূল্য, সংযোজন। এখানে আমরা কি বলছি? ভ্যালু যোগকারী কার্যক্রম। বিপণন হচ্ছে ভ্যালু যোগকারী কার্যক্রম। সেটা কি ধরনের ভ্যালু? যেমন ধরো, কৃষকের উৎপাদিত পণ্যটি, কৃষক যে পণ্যটি উৎপাদন করেছে বা যে ফসলটি উৎপাদন করেছে, যেমন ধরো আম, কৃষকের জায়গা থেকে যখন সে আমটি যখন গাছে ধরেছে, সে অনেক কষ্ট করে সেই আমটি ফলিয়েছে বা আমটি তার কাছে এসেছে। আমটি পরবর্তীতে সে তার যত খরচ হয়েছে ওই খরচ থেকে কিছু অংশ লাভে সে পাইকারি বাজারে সে বিক্রি করেছে। পাইকাররা সেটা পরবর্তীতে দেশের বিভিন্ন জায়গায় সেটা কি করেছে? সাপ্লাই করেছে। কিসের মাধ্যমে? পরিবহনের মাধ্যমে। তাহলে এখানে পাইকারদেরও লাভ আছে। পরবর্তীতে কাদের কাছে আসছে সেই পণ্যটা আবার আমটা আমাদের কাছে আসছে। আমরা কি কৃষকের দামে আমটা কিনতে পারছি? না। পাইকাররা বা খুচরা ব্যবসায়ীরা বা খুচরা বিক্রেতা ওই আমের যে অরিজিনাল যে মূল্যটা, সত্যিকারের যে মূল্যটা, কৃষকের কাছে যে মূল্য ছিল তার সাথে আরো কিছু মূল্য যোগ করে পরবর্তীতে আমাদের কাছে সেই আমটি বিক্রয় করছে এবং আমরা কি করছি? বেশি দামে সে আমটি ক্রয় করছি। এই যে কৃষকের কাছ থেকে আমাদের কাছে আসা পর্যন্ত যত খরচ হয়েছে, সেই খরচগুলো যুক্ত করেছে ওই পণ্যটির সাথে, ওই আমের সাথে। এই কারণে পরবর্তীতে যখন কোনো ভোক্তা বা কোনো কনজিউমার সেই আমটি ক্রয় করতে গেল, তখন তাকে একটু বেশি দামে আমটি ক্রয় করতে হচ্ছে। অর্থাৎ এখানে কি যুক্ত হয়েছে? কিছু ভ্যালু সংযোগ হয়েছে। এই কাজগুলো কিন্তু বিপণনের একটি অংশ। 6 নম্বরে আসো, বিনিময় প্রক্রিয়া। বিপণন, মার্কেটিং একটি বিনিময় প্রক্রিয়া। প্রশ্ন করতে পারো, স্যার কিভাবে? বিনিময় প্রক্রিয়া অর্থাৎ তোমার কাছ থেকে আমি এই জিনিসটা নিব, তার পরিবর্তে আমি তোমাকে সেই আমার জিনিসটা দিব। এটা কি? বিনিময়। তার মানে বিপণনকারী পণ্যগুলো কি করছে? বাজারজাত করছে। কোথায়? বাজারে। কাদের জন্য? ভোক্তাদের জন্য। তাহলে বিপণনকারীর সাথে ভোক্তাদের কি হচ্ছে? পণ্যের বিনিময় হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? বিপণন একটি বিনিময় প্রক্রিয়া। গতিশীল প্রক্রিয়া। বিপণন একটি গতিশীল প্রক্রিয়া। গতিশীল মানে যুগের সাথে তাল মিলিয়ে বিপণনের কাজকর্ম বৃদ্ধি পাওয়া বা বৃদ্ধি করা। যুগের সাথে তাল মিলিয়ে। আগে মাইকিং করে করে পণ্যের পরিচিতিকরণ করত, বিজ্ঞাপন দিত, বিলবোর্ড দিত, টিভিতে এখনো বিজ্ঞাপন হয়, রেডিওতে বিজ্ঞাপন হয়। এভাবে কিন্তু আগে পণ্যের বিজ্ঞাপন দিত, মানুষজন সেখান থেকে খবর পেয়ে পণ্যটি সম্পর্কে জানতো এবং দোকান থেকে কিনতো। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে আজকে এই 2020 সালে এসে বাংলাদেশ সহ পৃথিবীর সবকটি দেশ এই বিপণনের কোথায় আছে? মোবাইল মার্কেটিং, তথ্য প্রযুক্তি মার্কেটিং। তথ্য প্রযুক্তি যুগে আমরা বসবাস করছি। তাহলে কি বলবো? যে বিপণন হচ্ছে গতিশীল প্রক্রিয়া। যে আজকে মানুষ কি করছে বা বিপণনকারীরা কোন বিষয়টির দিকে বেশি ফোকাস করছে হলো গিয়ে, যেহেতু সবাই এখন তথ্য প্রযুক্তির দিকে ধাবিত হচ্ছে, মানুষ ঘরে বসেই কিন্তু টেলিভিশনের বিজ্ঞাপন ছাড়া বা রেডিওর বিজ্ঞাপন ছাড়া মানুষের বেশি ব্যবহার করছে কোনটা? ফেসবুক, টুইটার,
ইউটিউব অর্থাৎ অনলাইন ভিত্তিক বা মোবাইল মার্কেটিং বেশি ব্যবহার করছে। তাই বিপণনকারীরা কি করছে, যুগের সাথে তাল মিলিয়ে তারা এই গতিশীল প্রক্রিয়াকে গুরুত্ব দিয়ে তারা অনলাইনে বিভিন্ন রকম বিজ্ঞাপনের মাধ্যমে তাদের উৎপাদনকৃত পণ্য বিপণন করছে। এজন্যই বলা হচ্ছে বিপণন হচ্ছে গতিশীল প্রক্রিয়া। এবার আসো ৮ নম্বরে অনুসন্ধানমূলক প্রক্রিয়া। বিপণন একটি অনুসন্ধানমূলক প্রক্রিয়া। ধরো তুমি প্রথম অবস্থায় তোমার একটা উৎপাদনকৃত কারখানা তুমি তৈরি করেছো উৎপাদন করার জন্য, অর্থাৎ তুমি কোনো না কোনো পণ্য একটি উৎপাদন করবে এবং পরবর্তী সেই পণ্য তুমি বিপণন করবে। বিপণন করার পর তুমি প্রথমবার বাজারে এসেছো, তোমার পণ্য সবাই কিনেছে, খুব ভালো, খুব সুনাম করছে, কিন্তু ওই কাজগুলো করে কি তুমি বসে থাকবে? তোমার কি আর কোনো কাজ নেই? না, কারণ তোমাকে মাথায় এটা মনে রাখতে হবে, অর্থাৎ একজন বিপণনকারীকে মাথায় মনে রাখতে হবে যে তার একজন কম্পিটিটর থাকবে, প্রতিযোগী থাকবে। সেই প্রতিযোগীদের সাথে তার উৎপাদিত পণ্য বাজারে টিকিয়ে রাখার জন্য তাকে কি করতে হবে? তাকে অনুসন্ধানমূলক কাজকর্ম করতে হবে, যে কোন ক্রেতার কমেন্টস কেমন, মতামত কেমন তার পণ্যের প্রতি, বা তার পণ্যটি বাজারে আদৌ ক্রেতারা ভালো করে নিচ্ছে কিনা, এই পণ্যটির মান গুণাগুণ আর একটু কতটুকু ভালো করলে আমার পণ্যটি অন্য কোম্পানির পণ্য থেকে ভালো হবে। এই সমস্ত বিষয়গুলো একজন বিপণনকারীকে অনুসন্ধান করতে হয়। তাই বিপণন হচ্ছে অনুসন্ধানমূলক প্রক্রিয়া। ৯ নম্বরে বলা হচ্ছে বিপণন প্রয়োগমুখী। বিপণন হচ্ছে প্রয়োগমুখী, অর্থাৎ বিপণন তোমাকে প্রয়োগ করতে হবে। শুধু মুখে মুখে মিটিং করে বা প্ল্যানিং করে বা তুমি পরিকল্পনা তৈরি করে তুমি বসে থাকলা এবং সেগুলো মুখে মুখে তুমি কর্মীদের বলে দিলে, সেটা করলে কিন্তু তোমার বিপণন কার্যক্রমটা সঠিকভাবে বাজারে হবে না, বর্তমান হবে না। তোমাকে সেটা প্রয়োগ করতে হবে শুধু তাত্ত্বিকভাবে, অর্থাৎ মুখে মুখে বা বই থেকে বলে বা মিটিং করে বা মুখে মুখে বলে সেই কাজটা করলেই কিন্তু তোমার বিপণনের কাজটি বা বিপণনের কাজগুলো হবে না। তাহলে তোমার কি করতে হবে? তুমি যে কাজগুলো করার জন্য পরিকল্পনা তৈরি করেছো, তুমি যে কাজগুলো করার জন্য নিজেকে তৈরি করেছো বা উৎপাদনকৃত পণ্য উৎপাদিত করেছো, সেগুলো বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন কিভাবে করবে? তোমাকে সেটা বাজারে প্র্যাকটিক্যালি সেটাকে শো করতে হবে, অর্থাৎ তোমাকে বাজারে সেই পণ্যটা ছাড়তে হবে। অর্থাৎ তুমি যে পরিকল্পনা নিয়েছো, যে পরিকল্পনা অনুযায়ী তুমি আগাতে চাচ্ছ, সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে তোমার সেই কৌশলের মাধ্যমে। অর্থাৎ বিপণন হচ্ছে প্রয়োগমুখী। শুধু মুখে বলে দিলেই তোমার কাজগুলো কিন্তু হয়ে যাবে না, অর্থাৎ তোমাকে এটা প্র্যাকটিক্যালি বাজারে গিয়ে তোমার সেই বিপণন কার্যক্রমগুলো করতে হবে। সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে বিপণন কিন্তু মুনাফামুখী। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মুনাফা, এখানে মুনাফা একটা কথা লেখা আছে, মুনাফা। আমরা জানি যে কেউ ব্যবসা করুক না কেন, তুমিও যদি ব্যবসা করো বা আমিও যদি কোনো ব্যবসা করি, যে কেউ কোনো ব্যবসাতে নামলে তার মাথায় আগে প্রথম চিন্তা আসে সেটা হচ্ছে মুনাফা করব, লাভ করব। ঠিক একইভাবে বিপণন কিন্তু মুনাফামুখী, অর্থাৎ কোনো ব্যবসা প্রতিষ্ঠান, কোনো বিপণনকারী মুনাফামুখী না হয়ে কিন্তু তার বিপণন কার্যক্রম করে না। সে অবশ্যই তার মাথায় মুনাফা কথাটা মাথায় থাকে, কিন্তু সে মুনাফাটা সে কিভাবে করবে? অবশ্যই ভোক্তাদের চাহিদা, ভোক্তাদের সন্তুষ্টিকে গুরুত্ব দিয়ে সে তার বিপণন মুনাফাটা সে অর্জন করবে। এজন্যই বলা হয়েছে বিপণন মুনাফামুখী। এই হলো তোমাদের বিপণনের বৈশিষ্ট্য। আশা করি বিপণনের বৈশিষ্ট্যটি তোমরা বুঝেছো। তোমাদের বই খুললে তোমাদের ৭ নম্বর পৃষ্ঠা নম্বর ৭, সেখানে বিপণনের বৈশিষ্ট্যের
পয়েন্টগুলো দেওয়া আছে, তোমরা আমার আলোচনাটা বারবার দেখবে, যখন তোমরা পড়বে বইটা খুলে পড়বে, বই খুলে যখন পড়বে আমার আলোচনাটা চিন্তা করবে এবং সেই অনুযায়ী বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, আবারও একটু তোমাদের এটি শেষ করার আগে আর একটু বলি যে বিপণনের বৈশিষ্ট্য এখানে 10টি পয়েন্ট আছে। প্রথমটি হলো ভোক্তামুখী প্রক্রিয়া, অর্থাৎ ভোক্তাকে কেন্দ্র করে কাজকর্ম করা হয়। মধ্যস্থ ব্যবসায়ীদের অবস্থান, অর্থাৎ বিপণন মধ্যস্থ ব্যবসায়ীদের ছাড়া চিন্তা করতে পারে না। ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, ব্যবস্থাপনার যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো কৌশল অবলম্বন করে বিপণন কাজ তার কাজকর্মগুলো করে থাকে। সামাজিক প্রক্রিয়া, বিপণন সমাজের মানুষের ভালো দিক কথা চিন্তা করে সে বিপণন কার্যক্রম করে। ভ্যালু যোগকারী কার্যক্রম, অর্থাৎ উৎপাদিত পণ্যটির সাথে আরো কিছু মূল্য যোগ করে পরবর্তীতে ভোক্তার কাছে বেশি দামে বিক্রয় করাকেই বলা হচ্ছে ভ্যালু যোগকারী কার্যক্রম। এরপর বিনিময় প্রক্রিয়া, অর্থাৎ ভোক্তা এবং বিপণনকারীর মধ্যে একটি বিনিময় কাজ হয়ে থাকে পণ্য বিনিময়ের মাধ্যমে। এরপর গতিশীল প্রক্রিয়া, যুগের সাথে তাল মিলিয়ে বিপণন কার্যক্রমগুলো করা। তারপর অনুসন্ধানমূলক প্রক্রিয়া, বাজারের অবস্থা, ভোক্তাদের অবস্থা, তাদের সম্পর্কে বিভিন্ন খোঁজ খবর রাখা। বিপণন প্রয়োগমুখী, অর্থাৎ তুমি শুধু তাত্ত্বিকভাবে বিপণনকারী তাত্ত্বিকভাবে শুধু পণ্যটি সম্পর্কে পরিকল্পনা করলেই হবে না, সেটা বাজারে তা প্রয়োগ করতে হবে। সর্বশেষ হচ্ছে বিপণন মুনাফামুখী, অর্থাৎ বিপণনকারী বিপণন করে তার মুনাফা লাভের আশা, অর্থাৎ মুনাফা পাওয়ার জন্য, তবে সে মুনাফা মুখী হবে তবে ভোক্তাদের সন্তুষ্টি অর্জনের সাথে। আশা করি দ্বিতীয়বার তোমাদের সাথে সংক্ষেপে আলোচনা করলাম, তোমরা বুঝতে পেরেছ। এরপরে আজকে আরেকটি বিষয়ে আমি যাব, সেই বিষয়টির অর্ধেক আমি তোমাদের পড়াবো আর বাকি অর্ধেক পরবর্তী ক্লাসে তোমাদের পড়াবো। বিপণনের মৌলিক ধারণা। বিপণনের মৌলিক ধারণা, এই বিপণনের মৌলিক ধারণার মধ্যে মোট 11টা পয়েন্ট আছে, অর্থাৎ আমাদের প্রথম অধ্যায় বিপণনের মৌলিক ধারণায় 11টা পয়েন্ট আছে। এই 11টা পয়েন্টের মধ্য থেকে আজকে তোমাদের সাথে আমি তিনটি বিষয়, অর্থাৎ আলোচ্য বিষয় হচ্ছে আমার তিনটি পয়েন্ট আমি আলোচনা করব। তার মধ্যে সেই তিনটি পয়েন্ট হচ্ছে প্রয়োজন, অভাব, চাহিদা। প্রয়োজন, অভাব, চাহিদা। আশা করি তোমরা এই তিনটা বিষয় বা এই তিনটা যে ধারণা, মৌলিক ধারণা, এই তিনটা মৌলিক ধারণার মধ্যে প্রয়োজন, অভাব, চাহিদা শব্দগুলো বা এই বাক্যগুলো তোমাদের কাছে পরিচিত। তোমরা হরহামেশাই তোমাদের দৈনন্দিন জীবনে এই তিনটা শব্দ বা এই তিনটা বাক্য তোমরা ব্যবহার করো। তো বিপণনের মৌলিক ধারণার প্রথম ধারণাটা হচ্ছে প্রয়োজন। প্রয়োজন কি? প্রয়োজন কখন প্রয়োজন? কি জিনিস আমাদের প্রয়োজন? আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে এই প্রয়োজন শব্দটা আমরা বিভিন্ন বাক্যের সাথে আমরা কি করি? ব্যবহার করি। কখন আমরা প্রয়োজন মনে করি? নিজেকে যখন কোনো কিছু থেকে বঞ্চিত মনে করি,
নিজেকে যখন কোনো কিছু থেকে বঞ্চিত মনে করি তখনই আমরা মনে করি এটা আমার প্রয়োজন। একটি শিশু যখন সে নিজেকে একটি আইসক্রিম খাবার মানে আইসক্রিম থেকে নিজেকে বঞ্চিত মনে করে তখন সে মনে করে তখন হচ্ছে সেটি তার প্রয়োজন। তাহলে আমি আশা করি বুঝাতে পেরেছি প্রয়োজন কি। যখন কেউ কোনো কিছু নিজের থেকে বঞ্চিত মনে করে তখনই হচ্ছে কি সেটা হচ্ছে প্রয়োজন। এক ব্যক্তির তৃষ্ণা পেল, তার এখন কিসের প্রয়োজন? তার এখন তরল জিনিসের, তরল খাবারের প্রয়োজন, কোল্ড ড্রিঙ্কস এর প্রয়োজন, পানির প্রয়োজন। তাহলে বুঝতে পেরেছো প্রয়োজনটা কি। এরপরে আসো অভাব। অভাবটা কিভাবে আমরা বলতে পারি? আমার এটার অভাব রয়েছে, আমার ওটার অভাব রয়েছে, এভাবে আমরা প্রতিদিনের কথাবার্তা আমরা এটা বলে থাকি আমার এটার অভাব রয়েছে। যেমন একজন লোকের একটি বাসস্থান দরকার, এটা কিন্তু তার প্রয়োজন, বাট তার অভাবটা কিসের? একটা ফ্ল্যাট, একটা অ্যাপার্টমেন্ট। তার বাসস্থান আছে, একটা ঘর আছে, বাট তার অভাবটা কিসের? তার অভাবটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট বা একটা ফ্ল্যাট। তাহলে অভাবটাকে আমি বোঝাতে পেরেছি। অভাবটা হচ্ছে তোমার প্রয়োজন যেটা তার থেকে একটু বেশি, সেটাকে বলা হচ্ছে অভাব। তাহলে সংজ্ঞাটা আমরা যদি চিন্তা করি যে জীবন ধারণের জন্য অপরিহার্য নয়। তুমি লাইফ লিড করবা, তোমার একটা ঘর দরকার, বাট ফ্ল্যাটটা অপরিহার্য না, তোমার একটা ঘর হলেই হয়। কিন্তু তোমার অভাবটা কিসের? একটা ফ্ল্যাটের। অর্থাৎ জীবন ধারণের জন্য অপরিহার্য নয়, যা কিছু মানুষ পেতে চায় তাই হচ্ছে অভাব। জীবন ধারণের জন্য অপরিহার্য নয়, বাট মানুষ সেটা পেতে চায়, সেটাই হচ্ছে তোমার অভাব। আশা করি বুঝতে পেরেছ। এরপর চাহিদা। আমাদের অনেক সময় আমাদের কথাবার্তায় মা বাবা বকাঝকা করে, আমাদেরকে বলে হ্যাঁ তোমার কিসের চাহিদা, কিসের অভাব, এভাবে আমাদের কিন্তু অনেক সময় বকাঝকা করে, বা এই এই বাক্য এই শব্দটা কিন্তু আমাদেরকে বলে চাহিদা। তোমার কিসের চাহিদা? তোমার তো সব আছে, যেটা চাও সেটাই তো পাচ্ছ, তাই না? তাহলে চাহিদাটা কি? চাহিদাটা হচ্ছে তোমার অর্থ আছে, তোমার অর্থ ব্যয় করার ইচ্ছা আছে। ধরো তোমার শখ আছে তুমি উড়োজাহাজে উঠবে, তোমার অর্থ নেই, তোমার অর্থ খরচ করার মতো ইচ্ছা শক্তি নেই, তাহলে কিন্তু সেটা চাহিদা হবে না। চাহিদা কোনটা হবে? চাহিদা হবে সেটাই যে তোমার সামর্থ্য আছে, তোমার অর্থ আছে, তোমার ইচ্ছা শক্তি আছে। এই তিনটা বিষয় যার মধ্যে কাজ করবে, যে এই তিনটা বিষয়কে বলা হচ্ছে মূলত চাহিদা। ওই যে বললাম যে একজন সামর্থ্যবান লোকের অর্থ আছে কিন্তু তার ইচ্ছা নেই প্লেনে ওঠা, উড়োজাহাজে চড়ার, তাহলে কিন্তু সেটা তার চাহিদা বলা যাবে না। কিন্তু একজন অর্থবান লোকের তার সামর্থ্য আছে, অর্থ আছে এবং ইচ্ছা শক্তি আছে, তাহলে কিন্তু সেটাকে তার চাহিদা বলা যাবে। আশা করি এই প্রয়োজন, অভাব আর চাহিদা তোমরা বিষয় তিনটি বুঝতে পেরেছ। আগামী ক্লাসে বিপণনের মৌলিক ধারণার আরো যে ধারণাগুলো রয়েছে সেই ধারণাগুলো আমরা পরের ক্লাসে, আমাদের লেকচার 4 অর্থাৎ চতুর্থ ক্লাসে আমরা আলোচনা করব।
তোমাদের সাথে আজকে যে দুটি বিষয় আলোচনা করলাম, এই দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে এটি তোমার এই দুটি বিষয় থেকে, এই দুটি বিষয়ের উপর বেস করে তোমার যে উদ্দীপক আমরা পাই বা যে উদ্দীপক তোমাদেরকে দেয়া হয়, সেই উদ্দীপকের গ ও ঘ, গ আর ঘ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমরা এই দুটো বিষয় কিন্তু ভালো করে বাসায় বুঝে পড়বে। তাহলে আগামী ক্লাসে তোমাদের সাথে এই বিপণনের মৌলিক ধারণার অবশিষ্ট যে অংশ সেটা নিয়ে আলোচনা করব, সাথে বিপণনের গুরুত্ব, এই দুটো আলোচ্য বিষয় থাকবে আগামী ক্লাসে। অর্থাৎ আগামী ক্লাসে লেকচার 4 হবে। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা তোমাদের যে চাওয়া, তোমরা আমি চেষ্টা করেছি তোমাদের চাওয়াটা পূরণ করতে। তবে তোমাদের কাছে অনুরোধ থাকবে, বিগত দিনের ক্লাসগুলো এবং আজকের ক্লাসগুলো তোমাদের যখনই কোনো সমস্যা হবে অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো বারবার দেখবে। দেখলে হবে কি, তোমরা তোমাদের পড়ার সময় তোমাদের যে সমস্যা, সেই সমস্যার সমাধানটা আশা করি তোমরা সলভ করতে পারবে। তাহলে আজ এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। যদি কোনো সমস্যা হয় পড়ার বিষয়ে, কোনো জানার বিষয়ে, ফেসবুকে আমাদের যে পেজ আছে সেই পেজে তুমি ভিডিওর নিচে কমেন্টস করতে পারো, অথবা আমাদের যে ইউটিউব চ্যানেলে তোমরা যেখান থেকে ভিডিওগুলো দেখছো অনলাইনে, সেখানে তোমরা কমেন্টস করে জেনে নিতে পারো। এছাড়া আমার ফোন নম্বর তোমাদের কাছে আছে, সেই ফোন নম্বরে তুমি কল করে বিষয়গুলো সম্বন্ধে জানতে পারো। আর বিশেষ করে আবার বলে রাখি যে মার্টিন লুথার কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দরা তোমাদের জন্য যে অনলাইনে ক্লাসগুলো নিচ্ছে, যে বিষয়ের ক্লাসগুলো নিচ্ছে, এগুলো কিন্তু দ্বিতীয়বার কলেজ খোলার পর আর নেওয়া হবে না। তখন কিন্তু তোমাদের এই চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা নেওয়া হবে। আমরা তখন নতুন চ্যাপ্টারগুলো তখন আমরা পড়ব। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা প্রত্যেকে বাসায় ভিডিওগুলো দেখে তোমরা পড়ালেখা করো এবং নিজেদেরকে তৈরি করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।